আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হলাম আপনাদের মাঝে। ইলমার বাবা বরিশাল চলে যাবে, ওর বরিশালে বদলি দিয়েছে। তো বরিশাল চলে যাবে সকালবেলা একটু 10টার দিকে বের হয়েছিল। গাড়িটা মোটরসাইকেলটা ওয়াশ করে এনে গ্যারেজে রেখে দিল, যেহেতু মোটরসাইকেল রেখে যাবে, দূরের জার্নি মোটরসাইকেলে রেখে যাবে, এই জন্য মোটরসাইকেলটা ওয়াশ করে গ্যারেজে রেখে দিল। আর আসার পথে 2 মেয়ের জন্য আর কি এই খাতাগুলা নিয়ে এসেছে, খাতার পাতাগুলা। এই ডিমগুলা নিয়ে আসে, এখানে 1 ডিম নিয়ে এসেছে খাতার পাতা। এগুলো নিয়ে আসে, 2 বোনকে আমি হাতে খাতা বানিয়ে দেই। আগে সব সময় এখানে 1 ডিম খাতার পাতা নিয়েছে 500 টাকা। তো এই 1 ডিম খাতার পাতা 2 বোনের খাতা বানিয়ে দিলে 3-4 মাস 2 বোনে ব্যবহার করতে পারবে আরামে। আর আগে যখন আমি বুঝতাম না, 1 বছর আগে, আমি 1 বছর থেকে এই খাতার পাতাগুলো ব্যবহার করতেছি, ডিম কিনে কিনে 2 মেয়েকে ব্যবহার করাচ্ছি। আগে যখন ওরা ইলমা পড়ালেখা করেছে, আমি সবসময় কম্পিউটার দিস্তা খাতাগুলা, এই যে দেখতে পাচ্ছেন, আর বসুন্ধরা খাতাগুলা ওদের কিনে দিতাম। আগে এই খাতাগুলোর দাম ছিল 25 টাকা, কম্পিউটার দিস্তা খাতাগুলো 25 টাকা, বসুন্ধরা খাতাগুলো 30 টাকা ছিল। এখন 50 টাকা, 60 টাকা হয়ে গেছে, দাম বেশি হয়ে গেছে। দামে পোষায় না পড়ালেখা করতে গেলে। খাতাগুলোর দাম এত বেশি হয়ে গেছে, 2 মেয়ের পড়ালেখাতে এই খাতাগুলা কিনে পোষায় না। এই জন্য এখন আমি রিমগুলা কিনি। 1 রিম 500 টাকা নেয়, 2 বোন ব্যবহার করে পড়ালেখার ক্ষেত্রে। সেখানে আমার 3-4 মাস চলে যায়। আর এগুলো 50 টাকা করে কেনার পরেও এগুলো পোষাইতো না। এখন আমি এগুলো কিনি। ইলমার বাবা এখন লাইব্রেরি থেকে এই রিমগুলো নিয়ে আসে, খাতার পাতার রিমগুলা। এখানে 500 টাকা দিয়ে 1 রিম নিয়ে এসেছে, 2 বোনে আরামে ব্যবহার করতে পারবে 3-4 মাস। আর 1 ডজন করে কলম নিয়ে আসে, এইগুলাও 3 মাস যায়, 2-3 মাস যায় 2 বোনের। তো ওর বাবা আসার পথে লাইব্রেরি থেকে 1 রিম খাতার পাতা নিয়ে এসেছে, 1 ডজন কলম নিয়ে এসেছে। আর গাড়িটা ওয়াশ করে গ্যারেজে ঢুকায় রাখলো। যেহেতু বরিশাল যাবে, টিকিট কেটে আসার সময় নিয়ে এসেছে, স্টার লাইন পরিবহনের টিকিট কেটে নিয়ে এসেছে বরিশাল যাওয়ার জন্য। আর আমি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়ে এদিকে ইলমার বাবার ব্যাগটা গুছিয়ে দিচ্ছি, শার্ট প্যান্ট যেগুলা নেবে সব গুছিয়ে দিচ্ছি। রংপুর থেকে কিছু শার্ট প্যান্ট নিয়ে এসেছে, সেগুলা কিছু কিছু বৃষ্টি হচ্ছে, আজ একটানা অনাবর্ত বৃষ্টি হচ্ছে 1 সপ্তাহ ধরে। সেই ইলমার বাবার শার্ট প্যান্টগুলো কিছু কিছু ধুয়েছি, বৃষ্টিতে শুকাচ্ছিল না। কিছু কিছু এখনও ব্যাগ ভর্তি করা আছে, ধুই নাই, রোদ উঠলে ওগুলো সব ধুবো। আর যেগুলো আলমারিতে ছিল সেই শার্ট প্যান্টগুলো আমি ব্যাগে গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলাম। ইলমার বাবা বরিশালে যাবে, দূরের জার্নি, দূরে থাকবে, বেশি কাপড় চোপড়ও নেবে না। আর রংপুর থেকে যেগুলো নিয়ে আসেছে সেগুলো তো বাসার মধ্যে জমিয়ে রেখেছে, বেডিংপত্র সব। আর আমি এখন বরিশাল যাওয়ার জন্য ব্যাগ গুছাই দিচ্ছি। ইলমার বাবা টেবিলে খেতে দিয়ে এসে আমি রুমের মধ্যে থেকে আলমারি থেকে কাপড় শার্ট প্যান্টগুলো বের করে করে ব্যাগে ভরে দিচ্ছিলাম, ওকে দেখায় দেখায়। সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ইলমার বাবা রংপুরে ছিল, তারপরও সপ্তাহেও না হলেও 12 দিন 15 দিন পর পর দিনাজপুরে আসতো। এখানে ওর টেরিটরি দেখতো, বাসায় থেকে কাজ করতো। এখন বরিশাল যাচ্ছে, তারপরও টেরিটরিগুলো দিনাজপুরে এসে রংপুর থেকে দেখতো, বাসায় থেকে থেকে তারপরেও আমাদের দেখাশোনা করতো, বাজার খরচা করে দিত। এখন বরিশালে যাচ্ছে, ওই যে ইলমার বাবা দুপুরে খাওয়া দাওয়া করে 3:30টার দিকে বের হয়ে গেল কাউন্টারে, গাড়িটা 4টার দিকে ছাড়বে। এখন 3:30 বাজে, ইলমার বাবা অটোর জন্য বাসা থেকে বের হয়ে আসলো। গেটের সামনে অটোর জন্য অপেক্ষা করতেছে, দেখতেই পাচ্তেছেন। ইমানি ইলমা ওর বাবা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, অটো ডাকতেছিল। আর এখন বরিশাল যাবে। বরিশালে এক প্রান্তে বাংলাদেশের এক প্রকারে আর কি শেষ সীমানা, সেখানে থাকবে আর কি। সেখান থেকে সে একা একা কী করবে না করবে। রংপুর থেকে দিনাজপুরে আসতো, আমি তো সবসময় রান্নাবান্নাও টিফিন ক্যারিয়ারে করে দিতাম, সেগুলাও খাইতো, হোটেলেও খাইতো। আর বরিশালে যাচ্ছে, এই যে আল্লাহর নাম নিয়ে রওনা দিল। আমি বললাম যে সাবধানে যাইও, পৌঁছায় ভালো ভালো পৌঁছায়, ফোন দিও, কেমন রুম ম্যাচ ঠিক করেছো সেটা ভিডিওতে পাঠাই দিবা। তো ইলমার বাবা 4টার দিকে গাড়ি ছাড়ছে,
সকাল 6:30টায় পৌঁছাইছে, সেটা রাতে একবার ফোন দিয়েছিল। সকালবেলা 6টা 6:30টায় ম্যাচ ঠিক করেছে, ম্যাচের মধ্যে উঠে গেছে, ম্যাচেই থাকবে আর বাসা নেবে না বরিশালে। তো এই যে ম্যাচের রুমটা ও আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল, ভিডিওটা আমি টেনশন করবো দেখা সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। ও 6টা 6:30টার দিকে নেমে গেছে, নেমে যেয়ে রুমের মধ্যে উঠেই ব্যাগ বেডিংপত্র রেখেই আর কি সেটা আর কি আমাকে ভিডিওতে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে একটা রুম, একটা বেড আছে, একটা বাথরুম। ও ভিডিওতে পাঠাইছে যে এটা বাথরুম আর একটা রুম, রুমের মধ্যে একটা সিঙ্গেল বেড, একটা টেবিল, একটা চেয়ার আছে আর একটা আলেনা। এখানে ম্যাচ স্টাইলে আর কি ও থাকবে, যতদিন চাকরি এখানে ততদিন ম্যাচ স্টাইলে এখানেই থাকবে, সেটাই আর কি ও বাসা, সেটাই আর কি ম্যাচ ভাড়া নিয়েছে। আর রংপুরে তো 5,000 টাকা দিয়ে বাসা নিয়েছিল, সেটা ছেড়ে দিয়েছে ক্ষতিপূরণ দিয়ে দিয়ে বরিশাল চলে গেল। চাকরির ক্ষেত্রে বদলি দিছে, সেখানে তো যেতেই হবে। তো ইলমার বাবা গতকালকে মাছ নিয়ে বাজার নিয়ে এসেছিলো, সেগুলো আমি সময়ের অভাবে কিছু কিছু গুছিয়ে রেখেছি আর কিছু কিছু গুছাতে পারি নাই, ফ্রিজে রেখে দিয়েছিলাম। 2টা আস্ত ব্রয়লার মুরগি নিয়ে এসেছে, ড্রেসিং করে অবশ্য নিয়ে এসেছে, সেগুলো আমি ফ্রিজে রেখেছিলাম, আস্ত রেখে দিয়েছিলাম, সময়ের অভাবে কেটে নিতে পারি নাই। সেগুলো ছাদে নিয়ে আসলাম, পানিতে ভিজায় রাখলাম, বরফ হয়ে আছে। আস্ত মুরগি 2টা পানিতে ভিজা রাখছি, এখন চামড়াগুলো পরিষ্কার করে মুরগিটা কেটে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন ছাদে আসলেই তো আমি সবসময় কবিতরের ভিডিওগুলো করি, আমার ভালো লাগে কবিতরের ভিডিওটা করে দেখাচ্ছিলাম আপনাদের। আর ইলমার বাগানটা রাতে বৃষ্টি হয়েছে আর এখন একটানা অনবরত 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, ছাদের মধ্যে শ্যাওলা ধরে গেছে, চারিদিকে ইলমার গাছের ফুলগুলো ফুটে ফুটে পড়ে গেছে, সেটাই কুড়াচ্ছিলাম আমি, সেটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর নয়নতারা ফুল ফুটেছে ইলমার ছোট্ট একটা বাগান। সেই বাগানের মধ্যে ফুলগুলো দেখতে সুন্দরই লাগছে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, রোদও না বৃষ্টিও না, খুবই সুন্দর। রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, সকালবেলা ওয়েদারটা এত সুন্দর। ইলমার বাবা 6:30টার দিকে বরিশাল পৌঁছায় ফোন দিয়েছিল। এটা হলো রবিবারে, রিমার বাবা শনিবারে বরিশালের দিকে রওনা দিছে আল্লাহর নাম নিয়ে। আর রবিবারে 6:30টার দিকে পৌঁছায় গেছে, পৌঁছায় যে আমাদের ভিডিও কল দিয়ে রুমটা কেমন রুমে উঠেছে আমি টেনশন করছিলাম, সেটাই আর কি দেখাইছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন মুরগিটা কাটবো, দুপুরে রান্না করব, ছাদে চলে আসলাম। মুরগিটা ভাবলাম যে ছাদে বসে বসে কাটি। আর ইলমার বাগানে ছোট ছোট ফুলের টবগুলোতে ঘাস গজাইছে, সেগুলো আমি তুলে তুলে ফেলতেছিলাম। আর দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা, রোদও নেই বৃষ্টিও নেই, ওয়েদারটা কত সুন্দর একটা থমথমে আবহাওয়াটা, খুবই সুন্দর আজকে, সেটাই আর কি ছাদ থেকে আমি ভিডিওটা করে দেখাচ্ছিলাম আপনাদের। খুবই সুন্দর আজকে ওয়েদারটা। তো আর এই যে পতাকা দেখতে পাচ্ছেন, এখানে 4তলায় বাড়িওয়ালা ভাইরা ওষুধ প্রশাসন কার্যালয় অফিস ভাড়া দিয়েছে আর কি, আর ওনারা পদ্মা জাতীয় পতাকা টাঙিয়েছে, সেটাই দেখালাম। এখন যেহেতু 10টা বাজে, অফিস আওয়ার, তো ছাদে উঠেছি, খালা রান্না করতেছে, খালা 3তলায় নেমে গেছে, কী জানি আনতে গেছে, আর এদিকে খালার চুলায় নিভে গেছে। আর কড়াই খুলে দেখতেছিলাম খালা কী জানি তো কড়াইতে বসিয়ে দিয়েছে, তলা লেগে গেছে, কড়াইটা লেগে গেছে, আমি নেড়ে দিচ্ছিলাম একটু। খালাকে জিজ্ঞাসা করলাম, খালা বলতেছে সরিষা ইলিশ রান্না করতেছে। তো খালা চুলা জ্বালিয়ে 3তলায় নেমে গেছে, 5তলা থেকে 5তলায় চুলাটা, রান্নাঘরটা নেমে গেছে, খালার কড়াইয়ের চারিপাশটা পোড়া পোড়া ধরছে, সেটাই আমি একটু নেড়ে দিচ্ছিলাম। সরিষা ইলিশ পাক করতেছে খালা চুলার মধ্যে, সেটা আমি ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম আর কি। খালা চলে আসলো, খালাকে বলছে আপনার তরকারির কড়াই লেগে যাচ্ছে, আপনি কোথায় গেছিলেন, চুলার জাল জ্বালিয়ে দিয়ে। তো খালা চলে আসলো, খালাকে তরকারিটা দেখতেছে, আর আমি অপর সাইডে আমার মুরগিটা বরফ ছাড়েই নেই, দেখতেছিলাম বরফ ছাড়ছে কিনা, বরফ ছাড়ে নাই, ভালো করে বরফ আবার পানিতে ভিজায় ভালো করে বরফ ছাড়িয়ে নিচ্ছি। আর এভাবে মুরগি রাখলে, না কেটে মুরগি রাখলে, মুরগি বলেন মাছ বলেন রাখলে পরে ফ্রিজ থেকে বের করে কাটতে আসলে ঝামেলায় একটু হয়। তো কালকে তাড়াহুড়ার মধ্যে আমি কাটতে পারি না, ইলমার বাবাকে বিদায় দেওয়া, ওর ব্যাগপত্র গুছায় দেওয়াতে তাড়াহুড়ার মধ্যে মুরগিগুলো আমি কাটতে পারি নাই, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখুন আজকে বরফ হয়ে গেছে, আমার মুরগি কাটা কষ্ট হয়ে যাচ্ছে, বরফ সহজে ছাড়তেইছে না। তো এখন মুরগিগুলো ড্রেসিং করে যেহেতু ইলমার বাবা নিয়ে এসেছে, এখন মুরগিগুলো আমি মুরগির চামড়াটা নিয়ে নিব। আর মুরগির চামড়া সহ ইলমার বাবাকে আনতে বলেছিলাম, ইলমা মুরগির চামড়াটা পছন্দ করে, এই জন্য নিয়ে আসতে বলছিলাম। আর ব্রয়লার মুরগির চামড়া তো অনেক মোটা, ড্রেসিং করে মুরগির চামড়া সহ নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন বরফ ভালো করে ছাড়েই নাই।
আমি ভালো করে মুরগির চামড়াটা টেনে টেনে পরিষ্কার করে নিচ্ছিলাম। চামড়াটা আলাদা রেখে দিলাম, পা ডানাগুলো আলাদা কেটে কেটে নিলাম মুরগিটা থেকে। দেখতে পাচ্ছেন আপনারা। এখন মুরগিটা একটা টেনে টুনে বরফ ছাড়িয়ে কেটে নিচ্ছি, আর একটা বরফ ছাড়িয়ে নিয়ে পানিতে ভিজায় রেখে দিয়েছি। আর ছাদটা বৃষ্টি হয়েছে, শ্যাওলা পড়ে গেছে, কেমন কালচা কালচা ভাব হয়েছে। আমি অপর পাশে বসে, রান্নাঘরের এক পাশে বসে আমি মুরগিটা কাটতেছিলাম। দেখতে পাচ্ছেন আপনারা। আর আজকে মুরগিটা আমি পিস পিস করে কাটবো না। ইমানি ইলমা যখন যেটা খেতে চাবে, রোস্ট বা ফ্রাই যখন খাইতে চাবে তখন পিস করে, যেরকম খেতে চাবে সেরকম পরে পিস পিস করে কেটে ওদের করে দিব। এখন এভাবে মুরগিটা আমি ভাজে ভাজে কেটে রেখে দিচ্ছি চামড়া ছুলে, দেখতেই পাচ্ছেন। আর একটা এটা মুরগি কাটা ছেলা হয়ে গেল, আর একটা এখনও বরফ ছাড়েই নাই, সেটা এখন আমি বরফ ছাড়িয়ে চামড়াটা ছিলে পরিষ্কার করে নিব। তো দেখতে পাচ্ছেন আপনারা, মুরগিটা আমি 8 পিস করে রেখে দিব ফ্রিজে। আজকে আর মুরগিটা আমি পিসে পিসে কাটবো না আর কি। তো ছাদের মধ্যে এত শ্যাওলা পড়েছে, মানে হাঁটতেও ভয় লাগতেছে স্লিপ খাওয়ার। তো খালার চুলা যেহেতু জ্বলতেছে ছাদে, এজন্যে গেছি যে চুলার মধ্যে মুরগির চামড়াটা পুড়বো, মুরগিটা কেটে বেছে চুলার মধ্যে মুরগির চামড়াটা পুড়ে নিয়ে আসবো। মুরগির চামড়া তো না পুড়লে ভালোই লাগে না, যতই ড্রেসিং করা হোক না কেন। তো খালার চুলাটা জ্বলতেছিল, খালার রান্না যেহেতু করতেছে, আমি একটা লোহার শিক দিয়ে মুরগির ডানা চামড়াগুলা গুতায় গুতায় চুলার আগুনে, জ্বলান্ত আগুনে ঢুকে দিয়ে পুড়ে পুড়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন খালার চুলাতে কড়াইতে রান্না তরকারি বসাইছে, আর আমি আর কি একটা লোহার শিকের মধ্যে দিয়ে দিয়ে ডানা চামড়াগুলো পুড়ে নিচ্ছিলাম। পুড়ে নিয়ে বাসায় চলে আসলাম। এসে এখন একটা প্লাস্টিকের বাটিতে করে মুরগির পিসগুলো আমি মুরগির মাংসের পিসগুলো আমি রেখে রেখে দিচ্ছিলাম। যখন ওরা খাবে তখন বের করে করে ওদের রান্না করে দেওয়া যাবে। আর কলিজা, 2টা মুরগির কলিজা, চর্বি, কলিজা, তেল চর্বি অনেকগুলো বের হয়েছে। আর আমার মেয়েরা তো গরুর কলিজা বলেন, মুরগির কলিজা বলেন, কোনোটাই খায় না, পছন্দ করে না। এভাবে কলিজাগুলো জমিয়ে জমিয়ে রেখে দেই। যখন অনেকগুলো হয়ে যায় তখন আমি রান্না করে আমার মায়ের জন্য পাঠিয়ে দেই। আমার বাসাতে কেউই মুরগির গিলা কলিজা পছন্দ করে না। সেগুলো আমি একটা বাটিতে করে রেখে দিচ্ছি ফ্রিজে। জমে অনেকগুলো যখন হয়ে যাবে তখন আমার মায়ের জন্য পাঠিয়ে দিব রান্না করে। তো দেখতেই পাচ্ছেন মুরগিগুলো এখন পিস করে করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিব, বক্সে রাখতেছি মুরগির মাংসগুলা আর কি। রেখে উপরে আর একটা পলিথিন বিছাই দিয়ে ভালো করে ঢেকে রাখবো, যাতে জন্য ফ্রিজ থেকে বরফ হলেও বের করে নিতে সুবিধা হয়। সুবিধার্থের জন্য আমি এভাবে বক্সিং করে রেখে দিচ্ছি মুরগির মাংসগুলো। কলিজাগুলো বক্সে করে রেখে দিব, দেখতেই পাচ্ছেন। আর এখানে চামড়াগুলো পুড়িয়ে নিয়ে এসেছি, চামড়াগুলোতে একটু হলুদ মেখে চামড়াগুলো ধুয়ে নিব। আর আজকে মুরগির মাংস রান্না করব না, মুরগির গিলা, পা, ডানা, গলা এগুলো আজকে রান্না করব, আলু দিয়ে একটু ঝোল করব। তো দেখতে পাচ্ছেন মুরগির মাংসগুলো পিস করে ফ্রিজে রেখে দিলাম। আর বাকিটা যেটা গলা, গিলা, ডানা চাগুলো রান্না করব, সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে এখন আমি চুলার মধ্যে চলে আসলাম। চুলার মধ্যে গ্যাসের চুলাটা অন করে দিয়ে একটা ফ্রাই প্যান বসাই দিলাম। ফ্রাই প্যানটা গরম হলো, তেল দিয়ে দিলাম। আর কারেন্ট নাই, অন্ধকার আর কি, আন্ধার আন্ধার হয়ে গেছে। এখন যেহেতু 12টা বাজে, আন্ধার আন্ধার হয়ে গেছে, কারেন্ট নাই। গ্যাসের চুলাতে ভাতও বসিয়ে দিয়েছি, রাইস কুকারের পাতিলটাতে করে গ্যাসের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আর অপর সাইডে আমি পেঁয়াজ, ফ্রাই প্যানটা গরম হলো, তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম। তারপরে 2-3টা তেজপাতা দিলাম, 2-3টা দারচিনি আর 2-3টা সাদা এলাচি দিয়ে আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। মশলাটা একটু বাদামি রঙের হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে। এখন পেঁয়াজটার মধ্যে আমি একে একে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ, গরম মশলা দিয়ে, গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল। এখন পেঁয়াজটা মশলা দিতে দিতে পেঁয়াজটা পুড়ে যাবে, এই জন্য পেঁয়াজটাতে আমি একটুখানি সামান্য পানি দিয়ে নিলাম। দিয়ে এখন সব মশলাগুলো অ্যাড করতেছি।
আর কি, দেখতেই পাচ্তেছেন। আর ইলমার বাবা, যেটা বলতেছিলাম যে ইলমার বাবা বরিশাল চলে গেছে। ও শনিবারে 3:30টার দিকে রওনা দিয়েছে, গাড়ি 4টার দিকে ছাড়বে কাউন্টার থেকে, এখানে দিনাজপুর কাউন্টার থেকে। গাড়িটা রংপুর হয়ে নাকি যাবে, গাড়িটা 4টার দিকে ছাড়বে। ও বাড়ি থেকে 3:30টার দিকে শনিবারে রওনা দিয়েছে। আজকে রবিবার ভিডিওটা করতেছি। তো রবিবারে ইলমার বাবা ওখানে 6:30টায় পৌঁছায়। আমি টেনশন করতেছিলাম, যাওয়ার সময় একটু মনটা খুব খারাপ ছিল। ইমানি ইলমা আমার, কখনো ইলমার বাবাকে রেখে আমরা আলাদা এভাবে কখনোই থাকি নাই, এই প্রথম আর কি। আর তাছাড়া এখন তো আর নিজের বাড়ি হলে তা হয়তো, ভাড়া বাসায় আসি, এই প্রথম ইলমার বাবাকে ছাড়া আমরা আলাদা থাকবো। আর ইলমার বাবা বলতেছিল 2 মাস পরে আসবে। দূরের জার্নি, যেহেতু দূরে থাকার কারণে এই জন্যে ঘন ঘন আসতেও পারবে না। রংপুরে ছিল, রংপুরে ইলমার বাবা 15 দিন, 10-12 দিন, 15 দিন পর পর আসছে। এখন আর পাইবে না, শুক্রবার বন্ধ ছিল, চাইলে শুক্রবারে মোটরসাইকেলে করে আসতো, এখন আর পারবে না। বরিশাল, দিনাজপুর থেকে বরিশাল 500 কিলোমিটার। তো এখন চাইলেও তো আর আসতে পারবে না। যাওয়ার সময় বলে গেছে 1.5 মাস 2 মাস পরে আসবে। মার্কেট গুছিয়ে নিয়ে, ওর কাজের জায়গাটা গুছিয়ে নিয়ে, সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আসবে। তো 2 মাস আমরা ভাড়া বাসায় থাকবো। নিজের বাড়ি হলে তাও হয়তো টেনশন থাকতো না, নিজের স্থান, নিজের দেশ, নিজের বাড়ি ঘর, নিজের জায়গা, টেনশন থাকতো না। ভাড়া বাসায় এখন আমরা থেকে গেলাম এখানে দিনাজপুরে একা একা। আর ইলমার বাবা চলে গেলো চাকরি বাঁচাতে বরিশাল। কি করব এখন, মেয়ে দুইটাকে নিয়ে, আমার মেয়ে দুইটা যেহেতু এখানে স্কুল কলেজে পড়ে, মেয়ে দুইটার জন্য এখন এখানে আমাকে থাকতেই হবে আর কি। তো যাই হোক, অনেক বক করলাম, মনের কথা শেয়ার করার আপনাদের চেষ্টা করতেছিলাম। এদিকে শেয়ার করতে করতে তা আমার মশলাটা পুড়ে যাচ্ছিল। আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া, গরম মশলার গুঁড়া, হলুদ সব কিছু দিয়েছি। দিয়ে বক করতে করতে দেখতেছিলাম মশলাটা পুড়ে যাচ্ছিল। এখন মশলাটার উপরে একটুখানি মশলাটা কষাচ্ছিলাম আর একটুখানি পানি দিয়ে দিলাম, যেহেতু মশলাটা কষানো হয় নাই, পুড়ে যাচ্ছিলো, এই জন্য একটু পানি দিয়ে আর একটু মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর এখানে মুরগির ডানা, পা, গিলাগুলা আমি কেটে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। একসাথে সব কিছু মুরগির পা, গিলা, ডানার সাথে আলুটা দিয়ে একসাথে সব কিছু কষিয়ে নিব। যেহেতু এটা ব্রয়লার মুরগি, এই জন্য আমি একসাথে সব কষিয়ে নিব। আলুয়ে মুরগির ডানা চামড়াগুলো একসাথে সিদ্ধ হবে, একসাথে রান্না হবে, এই জন্য সব কিছু আমি একসাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি সব কিছু একসাথে দিলাম, দিয়ে তরকারিটা একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্তেছেন। মশলাটা কষায় তরকারিগুলো দিয়েছি, তরকারিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক, এই টেনশন করতেছিলাম। ইলমার বাবা সকালে 6:30টার দিকে পৌঁছায়। একবার ফোন দিয়ে ওর ম্যাচটা, ও যেহেতু বাসা নিবে না, ওখানে ম্যাচেই থাকবে, যতদিন চাকরি করবে ততদিন ম্যাচেই থাকবে আর কি। ওখানে ব্যাচেলার ম্যাচ পাওয়া যায় নাকি বরিশালে, সেখানে আর কি ব্যাচেলার ম্যাচে ইলমার বাবা উঠে গেছে। সেই রুমটাই ভিডিও করে পাঠিয়েছিল, সেটাই আপনাদের সাথে তো শেয়ার করলাম। আমি টেনশন করতেছিলাম, এই জন্য আমাকে সকাল থেকে 2বার ফোন দিয়ে ভিডিও কলে কথা বললো। ও যেখানে যেয়ে উঠছে সেটা ভিডিও কলে দেখালো। তো যাই হোক, সবাই দোয়া করবেন ও যেন ভালোভাবে সুস্থভাবে ওর কর্মস্থলে পৌঁছায়, ঠিক মতো যেন ওর দায়িত্ব পালন করে, ঠিক মতো যেন কাজকাম করতে পারে, আল্লাহ যেন ওর শরীর স্বাস্থ্য সুস্থ রাখে আর কি। তো মুরগিটা কষা হয়ে গেছে, এখন আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মুরগিটা কষাতে কষাতে একবারে পোড়া পোড়া হয়ে গেছে। আর বেশি কষা যাবে না, না হলে পুড়েই যাবে। এখন আমি পানি দিয়ে দিব সিদ্ধর জন্য। এই যে কষা হয়ে গেছে, এখন আমি সিদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছি। চামচটা কষায় কষায় আর কি একটা বাটিতে পানি নিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি পানি দিয়ে দিব জালের জন্যে প্লাস সিদ্ধর জন্য। দেখতেই পাচ্ছেন পানি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিলাম। তো এখন পানি দিয়ে দিলাম ভালো করে, তরকারিটা ঠিক করে তরকারিটা নেড়ে সেড়ে পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব। আজকে ব্রয়লার মুরগির গলা, গিলা, ডানা, পা এগুলো আলু দিয়ে রান্না দুপুরে।
তো দেখতে পাচ্ছেন, আর একটু পানি দিয়ে দিলাম, আর 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন, ঢাকনাটা দিয়ে দিলাম। আর অপর সাইডে ভাতটাও হয়ে গেছে, রাইস কুকারের পাতিল সহই গ্যাসের চুলায় বসাই দিয়েছিলাম। ভাতটাও হয়ে গেছে, এখন ভাতের চুলাটা বন্ধ করে দিব। আর এখানে আর কি তরকারিটাও প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর ফ্রাই প্যান তো ঝোল নাই, তারপরে দেখে মনে হচ্ছে ঝোল আছে আর কি। ঠান্ডা হলে তরকারিটা টেনে যাবে। তো এইভাবে নামিয়ে নিব এখন। তো নামানোর আগে এখন আমি নুন ঝাল পারফেক্ট হয়েছে, এখন আমি ভাজা জিরার গুঁড়াটা উপরে ছিটাই দিলাম। দিয়ে স্বাদের জন্য ভাজা জিরার গুঁড়াটা ছিটাই দিয়ে এখন তরকারিটা চুলার জাল বন্ধ করে দিয়ে নামাই নিব। দেখতে পাচ্ছেন, এইরকমই নামালাম। ভাত আজ যদি একটা তরকারি ঝোলটা টেনে গেলে ভাত খাবো কি দিয়ে, তো এইভাবে নামিয়ে নিলাম। আর তার মধ্যে আলু আছে, এজন্য আমি এইভাবে নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন, আজকে আমার দুপুরে রান্না করেছি। মনটা খুবই খারাপ, তার মধ্যে খেতে হবে, বাঁচতে হবে, এই জন্য রান্না করতে হচ্ছে। ইলমার বাবা নাই, মনটা এত খারাপ। রংপুর গিয়েছিল, সপ্তাহে 10 দিন 12 দিন পর পর আসছে, অতটা মন খারাপ হয় নাই। রংপুর দিনাজপুর থেকে কাছেই ছিল। এখন বরিশাল বাংলাদেশের শেষ সীমানা বলতে গেলে, সেখানেই গেছে। মনটা খুব খারাপে হচ্ছে, কি খাবে, কোথায় খাবে, কি না খাবে, ম্যাচের রান্না কেমন যে হবে, কি যে হবে, নানান টেনশন করতেছিলাম। তো যাই হোক, ইলমার বাবা সব সময় বাইরে ট্যুর করলেও ও বাইরে খেলেও বাসায় একটু 2 দিনে 1 দিনের জন্য ট্যুরে যায়, বাসায় ট্যুরে হোটেলে বাইরের খাবারগুলো খেলেও বাসায় এসেই ও আমার হাতের খাবার না খেলে ওর নাকি শান্তি হয় না, সবসময় এই কথাটা বলতো। তো খেতে বসে ওর কথাগুলো মনে পড়তেছিল। ওখানে বরিশালে হোটেলে খাবে, মেসে থাকবে, ওখানকার খাবার দাবার কেমন হবে সেই টেনশন করতেছিলাম। তো রান্না শেষ, দুপুরে আমি খেতে বসেছি। ইলমা কোচিংয়ে চলে গেছে, ইমানি প্লেটে খাবার বেরিয়ে দিয়েছি, ইমানি নামাজ পড়তে বসছে। তো আমি খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে আমিও আবার ইলমার বাবা কালকে যাওয়ার সময় সব টিচারদের মাস্টারের প্রাইভেট কোচিংয়ের বেতন দিয়ে গেছে, সেগুলো আমি আজকে ইমানির মাস্টারের বেতন ইমানিকে দিয়ে দিয়েছি, ইমানি দিয়ে দিবে ওর কোচিংয়ে প্রাইভেটে। আর আমি ইলমার বেতন নিয়ে ওর কোচিংয়ে যাব, কোচিংয়ের বেতন দেওয়ার জন্য। তো দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি, ইমানের জন্য প্লেটে খাবার বেড়ে দিয়ে ও নামাজে বসছে, খাবার বেড়ে দিয়ে আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে আমি ইলমার কোচিংয়ে যাব, কোচিংয়ের টিচারের বেতন দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন, আমি দুপুরের খানাটা খাচ্ছি। কি করব, মন খারাপ হলেও খেতে হবে। পাশে ডাল নিয়েছি আর ভাজি নিয়েছি। আর এই তরকারিটা আমার না, এটা বাড়িওয়ালা ভাইয়ের কাজের খালা ইমানিকে দিয়েছিল, ইমানি নাকি খাবে না, সেটা আমি একটু নিয়ে নিলাম মিলাই ঝিলাই খাওয়ার জন্য। আর মুরগির পাগুলো এত সুন্দর নরম সিদ্ধ হয়ে গেছে। এগুলো অবশ্যই ইলমা চিবাই চিবাই খায়, ও পছন্দ করে, ওর জন্যই রাঁধছি। ও শুধু একা খাবে, আমরাও খাবো। তো দুপুরের খানাটা খেয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। রান্নাঘর থেকে ডাইনিংয়ে বসি নাই, একা একা ডাইনিংয়ে খেতে ভালো লাগছে না, তাই সামনের রুমে বিছানার মধ্যে নিয়ে এসে বসে খাচ্ছিলাম। মনটা খারাপ, বাঁচতে হলে তো খাইতে হবে, তাই খাচ্ছি। আমি এখানে রেঁধে বেড়ে 2 মেয়েকে নিয়ে খাচ্ছি। ইলমার বাবা যে কী খাচ্ছে কি না খাচ্ছে টেনশন করতেছিলাম। তো যাই হোক, দুপুরের খানাটা খেয়ে নিচ্ছি, নিয়ে রেডি হয়ে ইলমার কোচিংয়ে যাব। ইলমা কোচিংয়ে চলে গেছে, ওর 3:30টায় কোচিং, ও চলে গেছে। আমি ওর কোচিংয়ে দুপুরে খেয়ে দিয়ে ওর কোচিংয়ে আসলাম। আর এখন বাজে 5:30, মাগরিবের আজান দিচ্ছে। এখন দিন 1 মিনিট করে তো ছোটো হয়ে যাচ্ছে, আশ্বিন মাস যেহেতু পড়ছে। তো ইলমার কোচিংয়ে যেয়ে আমি টিচারের তাড়াহুড়া করে চলে এসে, টিচারকে অলরেডি কোচিং ছুটি হয়ে গেছে, ইলমাকে দাঁড় করে রেখে টিচারকে কোচিংয়ের বেতন দিয়ে দিলাম। মাসিক বেতনটা দিয়ে ইলমাকে নিয়ে বাসায় চলে আসতেছিলাম। দেখতে পাচ্ছেন, এখন 6টা বেজে গেছে আর কি। তো রাস্তায় আসতে গেলে, এটা বাড়িওয়ালা ভাইয়ের বন্ধুর বাসা, ওনারাও কুকুর পালে, ওনাদের বাসার সামনেই দেখতে পাচ্ছেন। ইলমাকে নিয়ে কোচিং থেকে ফেরার পথে কুকুর বসে আছে আন্ধারে, আর ঘাউ ঘাউ করতেছিল, সেটাই ভিডিও করে নিলাম। আর আসার পথে একটু দোকান থেকে, বাসায় মুড়ি ছিল না, কয়েল ছিল না। বাচ্চারা যেহেতু রাতের বেলা পড়ালেখা করে, ইদানিং মশার উৎপাত বেড়ে গেছে, কয়েল ছাড়া বাচ্চারা পড়ালেখা করতে পারে না, কয়েল নিয়ে আইলাম। আসার সময় দোকান হয়ে আমার বাসার সামনে দোকানটা,
দোকান থেকে কয়েল নিয়ে আসলাম, কয়েল নিলাম, মুড়ি নিলাম, প্লেট বাটি মাজার সাবান ছিল না সেটা নিয়ে আসলাম, ম্যাশ নিয়ে আসলাম, 100 গ্রাম একটু ঝালমুড়ি খাওয়ার জন্য চানাচুর নিয়ে এসেছি, 1 প্যাকেট বেকারির কেক নিয়ে এসেছি, ডিম 1 ডজন নিয়ে এসেছি। আর এত ডিমের দাম বেড়ে গেছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। হচ্ছে না, কোক